এর মাধ্যমে, যেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ। আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে উপরে লিখে আছে জাতীয় আয়ের ভারসাম্য, তার মানে আমরা ভারসাম্য নির্ণয় করব হচ্ছে জাতীয় আয়ের মাধ্যমে। আমরা কিন্তু এক্ষেত্রে তোমাকে একটু বলতে পারি, দেখো ভারসাম্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য নির্ণয় করা। সঞ্চয়কে ইংলিশে বলা হয় সেভিংস। তাহলে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে, সঞ্চয় এবং বিনিয়োগকে ইনভেস্টমেন্ট আয় দিয়ে প্রকাশ করা হয়। সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ। এটা হচ্ছে দুইটার সমতার মাধ্যমে জাতীয় আয় কি করা, নির্ধারণ করা। এটা হচ্ছে প্রথম, মানে হয় পরীক্ষায় এটা আসবে নাইলে এর পরেরটা আসবে। দেখো তাহলে এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সঞ্চয় সমান কি হবে, বিনিয়োগ হবে। সঞ্চয় সমান কি হবে, বিনিয়োগ হবে। আমার সাথে কিন্তু তোমাকে মুখে মুখে বলতে হবে, তখন কিন্তু অনলাইন ক্লাসটাও তোমার জন্য ইফেক্টিভ হবে, পড়াটাও শেষ হবে। তাহলে সঞ্চয় সমান বিনিয়োগ, তাহলে সেখানে কি হবে, ভারসাম্য হবে। সঞ্চয় সমান কি হবে, বিনিয়োগ হবে, আর সেখানে কি হবে, ভারসাম্য হবে। আর দুই নাম্বার যেটা সেটি হচ্ছে দেখো সামগ্রিক চাহিদা, ইংলিশে বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড। সামগ্রিক চাহিদা ইংলিশে বলা হয় কি, অ্যাগ্রিগেট ডিমান্ড। আর অন্যদিকে বলা হয় সামগ্রিক যোগান। তাহলে সামগ্রিক কি বলা হয়, যোগান, অ্যাগ্রিগেট সাপ্লাই। তাহলে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই। তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ, সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ। পরীক্ষায় এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন না আসলে আমার দোষ, না পারলে তোমার দোষ। এই দুটো টপিক থেকে 10 মার্কসের একটি সৃজনশীল প্রশ্ন হবেই হবে। এটা তুমি রাজশাহী, যশোর, দিনাজপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম যেই বোর্ডের হও না কেন, তোমার বোর্ডে কিন্তু এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসবেই। আর সেটা তুমি প্রমাণ দেখতে পারো বিগত সালের প্রশ্নগুলো থেকে, সেখানে হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন থাকে। আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় নির্ধারণ। আর সামগ্রিক চাহিদা এটা হচ্ছে পরের ক্লাসে, এটার জন্য তোমাকে লেকচার 7-এ যেতে হবে। আজকে আলোচনা করবে এটা হচ্ছে লেকচার 6-এর টপিক, লেকচার 6। তার মানে একটু মনোযোগী হও, তাহলে এই বিষয়টা বুঝতে তোমার জন্য সহজ হবে। লেকচার 6 আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ। আমরা কিন্তু এই বিষয়গুলো এর আগে আলোচনা করেছি, এটা নিয়ে আমাদের কোনো কারোর মধ্যে প্রশ্ন জাগবে না। সঞ্চয় কাকে বলে, বিনিয়োগ কাকে বলে, এগুলো কিন্তু আমি বাস্তবিক উদাহরণ দিয়ে আলোচনা করেছি, যাতে তোমরা মনে রাখতে পারো। আজকে যে বিষয় একদম পরীক্ষা যেটা আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো পরীক্ষার প্রশ্নে তোমার এরকম দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা হচ্ছে S সমান -50 প্লাস 0.5y, এটা হচ্ছে সঞ্চয়ের একটা সমীকরণ। আয়ের মান দেওয়া আছে সেটা হচ্ছে 100, কত দেওয়া আছে 100। তাহলে আয়ের মান দেওয়া আছে 100। দেখো তোমার টিচার প্রশ্ন, যিনি প্রশ্ন প্রণেতা, উনি কি পরিবর্তন করতে পারেন আমি বলে দিচ্ছি। আমি দিলাম -100, -50, উনি চাইলে -100, -200, -500 কোনো একটা সংখ্যা দিতে পারে। 0.5y, উনি 0.5y না দিয়ে 0.5 এর জায়গায় 0.1 2 3 4 5 6 8 9 দিতে পারে, অন্য কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নেই। নিচে আমি আয়ের মান দিলাম 100, উনি 100 না দিয়ে 200 300 500 1000 2000 5000 কিছু একটা সংখ্যা দিতে পারে, এর বাইরে অন্য কোনো ওয়ে নেই। এটা হচ্ছে তোমার কি প্রশ্ন, যে উদ্দীপক দেওয়া থাকবে আর তোমাকে প্রয়োগমূলক প্রশ্নে বলবে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে, এইটাই হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ধারণ করো। এখন প্রথম কাজ, সারা জীবনের জন্য পরীক্ষা এভাবেই উত্তর দিবা, যেটা চেয়েছে সেটা ডেফিনেশন দিবা। তার মানে 1 নম্বর কাজ হচ্ছে সেটা ডেফিনেশন কাকে বলে। দেখো ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে, ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে, তাহলে এটা হচ্ছে ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে, ডেফিনেশন দিবা। ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে, ডেফিনেশন দিবা। ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে, ভারসাম্যের জাতীয় আয়, ভারসাম্যের জাতীয় আয়। তাহলে ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে সেটা ডেফিনেশন দিবা, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমি একটু বলি, তুমি একটু লিখে ফেলো খাতার মধ্যে, ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে লিখো। অর্থনীতিতে
আয়ের যে স্তরে, আরেকবার একটু বলি, অর্থনীতিতে আয়ের যে স্তরে জাতীয় আয় উঠানামা করার কোনো প্রবণতা থাকে না, তাকে বলা হয় ভারসাম্যের জাতীয় আয়। আমি আরও একবার বলি, অর্থনীতিতে আয়ের যে স্তরে জাতীয় আয় উঠানামা করার, উঠানামা মানে হচ্ছে পরিবর্তন, উঠানামা মানে হচ্ছে হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি যে কথা, পরিবর্তন যে কথা, উঠানামা একই কথা। তাহলে উঠানামা, হ্রাস বৃদ্ধি, পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না, তাকে বলা হয় ভারসাম্যের জাতীয় আয়। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ পরীক্ষা লিখবা দেওয়া আছে, আমি এই পাশে লিখে দিচ্ছি, দেখো 2 নম্বর কাজ দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটা লিখবা, দেওয়া আছে, এই যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম। 2 নম্বর কাজ হচ্ছে যেটা দেওয়া আছে সেটা, এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। 3 নম্বর কাজ দেখো, এভাবে যদি তুমি লিখো যে প্রয়োগমূলক, তোমাকে 3-এ 3 দিতে বাধ্য, এভাবেই দিবে, কারণ তুমি গুছানো উত্তর দিবা, গুছানো নাম্বার পাবা, আর এলোমেলো করলে নাম্বারও এলোমেলো আসবে। দেখো 3 নম্বর কাজ সেটা হচ্ছে লিখবো ভারসাম্যের শর্ত অনুসারে, ভারসাম্যের শর্ত অনুসারে। তাহলে ভারসাম্যের শর্ত আমরা কি জানি, সেটা হচ্ছে সঞ্চয় সমান বিনিয়োগ। আমি কিন্তু একদম লিখে লিখে পড়াচ্ছি, আমি চাইলে এগুলো স্লাইডে দিতে পারতাম, তখন কি হতো জানো, ওই তুমি অফলাইন আমরা যেভাবে ধরে ধরে আলোচনা করি সেটা হতো না, আমি এখন লিখে লিখে পড়াচ্ছি আর তুমি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারো। দেখো ভারসাম্যের শর্ত অনুসারে সঞ্চয় সমান কি, বিনিয়োগ। এখন সঞ্চয় সমীকরণ কি, দেখো কি দেওয়া আছে, সঞ্চয় হচ্ছে এস, সঞ্চয় কি দেওয়া আছে এস, সঞ্চয় সমান হচ্ছে এস, আর বিনিয়োগ সমান হচ্ছে আই। এখন সঞ্চয়ে ইংলিশে কি দেওয়া আছে, দেখো সমীকরণটা -50 প্লাস 0.5y, আবার আয়ের মান দেওয়া আছে 100, আয়ের মান দেওয়া আছে কত, 100। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 0.5কে আমরা যেহেতু ওয়াই এর মান যেহেতু বের করব, 0.5 ওয়াইকে বাম পাশে রেখে ডান পাশের সংখ্যাগুলো পাঠিয়ে দিব। দেখো তাহলে বাম পাশে -50, ডান পাশে গেলে সেটা +50 হবে, এটা তো তুমি জানো। আচ্ছা, এরপরে এখন আমি বাম পাশে ওয়াই এর মানকে রেখে, দেখো আমি ওয়াই এর মান 0.5 ওয়াই, আবার এই দুইটা যোগ করলে কত হয়, 150। এখন যেটা করব, দেখো 0.5কে আমি ওয়াইকে বাম পাশে রেখে 0.5কে দেখো এদিকে গুণাকারে আছে, তাহলে সমানের ডান পাশে গেলে সেটা কি হবে, ভাগ হবে, মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে আমরা 0.5, দেখো উপরে থাকবে 150 আর নিচে হচ্ছে 0.5। এখন ভাগ করতে হবে সারা জীবনের জন্য, দেখো ক্যালকুলেটর লাগানো এগুলো করতে, এগুলো মুখে মুখে করা যায়। দেখো সারা জীবনের জন্য 0.5 দিয়ে, মানে 0.5 দিয়ে কাউকে ভাগ করলে মান হবে দ্বিগুণ। তাহলে 100কে ভাগ করলে 200, 150কে ভাগ করলে 300, আবার হচ্ছে 300কে ভাগ করলে 600, আবার গুণ করলে হবে অর্ধেক, 200-র সাথে গুণ করলে উত্তর হবে 100, 100-র সাথে গুণ করলে উত্তর হবে 50, 500-র সাথে গুণ করলে উত্তর হবে কি 250। তাহলে দেখো 0.5 দিয়ে কাউকে ভাগ করলে দ্বিগুণ মান পাওয়া যায়, কাউকে গুণ করলে অর্ধেক মান পাওয়া যায়। তাহলে ভাগ করবো, তাহলে 150কে ভাগ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 300। দেখো আমি এখানে ওয়াই দিয়েছি, তুমি চাইলে এটা ওয়াই বারও দিতে পারো, কোনো আপত্তি নেই, ওয়াই যে কথা ওয়াই বারও একই কথা। তাহলে সর্বশেষ আমরা এটা আমাদের জাতীয় আয় কিন্তু পেয়ে গেছি, ওয়াই সমান 300। তাহলে সর্বশেষ লিখবা, সুতরাং সঞ্চয় ও বিনিয়োগের, সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে, সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্যের জাতীয় আয় 300, ভারসাম্যের জাতীয় আয় 300, জাতীয় আয় কত হবে 300। এইটার জন্য দেখছো তোমাকে 3-এ 3 দিবে, জাতীয় আয় ওয়াই বার সমান 300, এইটার জন্য তোমাকে 3-এ 3 দিবে। দেখো তুমি এখানে কি কাজ করছো বলো তো, এই কাজটা করতে পারলেই তোমাকে 3-এ 3 দিবে। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই, দেখো তাহলে পরীক্ষা প্রশ্নে এরকম একটা দেওয়া থাকবে, যে সমীকরণ দেওয়া থাকবে, এরপর তুমি 1 নম্বর কাজ দিবা হচ্ছে ভারসাম্যের জাতীয় কাকে বলে সেটা ডেফিনেশন, 2 নম্বর কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে যেগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবা, 3 নম্বর কাজ হচ্ছে ভারসাম্যের শর্ত অনুসারে সূত্রটা বসিয়ে মানগুলো বের করবা, মানে ওয়াই এর মান বের করবা। তাহলে তোমার কাঙ্ক্ষিত উত্তর তুমি পেয়ে গেছো, সেটা হচ্ছে কত, 300। আশা করি তোমরা সবাই এই বিষয়টা সহজে অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। এখন পরীক্ষায় এত সহজ করে দিলে তো ভালো, যদি না দে আরেকটু কঠিন করতে পারে। দেখো আমি কিন্তু একদম সব আলোচনা করে দিচ্ছি, যাতে তোমার একটা ভিডিওতে সব হয়ে যায়। তাহলে এরপরের ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সঞ্চয়ের সমীকরণ না দিয়ে বুগের সমীকরণ দিলে কি হবে। দেখো তাহলে এই বিষয়ের আলোচনা শেষ। তোমরা সবাই এসএস নিয়ে ফেলো যাতে এটা তোমাদের হয়ে যায়, সবাই একসাথে এসএস নিয়ে ফেলো। 1 2
3 ডান, এসএস নেওয়া শেষ। এখন আমি মুছে দিব। সবাই এটা তুলে নিবা যাতে নিজেরা পাশে প্র্যাকটিস করতে পারো। দেখো এখন আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে। দেখো আগে ছিল এস এর মান, এখন সি এর মান দেওয়া আছে। সি সমান 50 প্লাস 0.5y। দেখো যখন সঞ্চয়ের সমীকরণ তখন ছিল -50, মানে মাইনাস দিয়ে শুরু হয়, আর বুকের সমীকরণে প্লাস দিয়ে শুরু হয়, এটা মাথায় রাখিও। আবার আই এর মান হচ্ছে মনে করে দিলাম 100। এখন তোমাকে 3 নাম্বার প্রশ্ন বলেছে, গ নাম্বার প্রশ্ন বলেছে এটা সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্যের জাতীয় আয় কী করো, নির্ণয় করো। এখন তাহলে তোমাকে কাজ করতে হবে। দেখো তোমাকে যে কাজ করতে হবে, 1 নাম্বার কাজ, প্রথম কাজ হচ্ছে কাকে বলা ডেফিনেশন দিতে হবে। ভারসাম্যের জাতীয় কাকে বলা ডেফিনেশন দিতে, তো একটু আগে দিছো না, তো এটা আর বলার দরকার আছে, আমি ওয়েস্ট না করি সময়, যে এটা তুমি পারবা, কাকে বলে পারবা। 2 নাম্বার কাজ দেওয়া আছে, 2 নাম্বার কাজ কি, যেটা দেওয়া আছে সেটা তো কি দেওয়া আছে। দেখো সি সমান 50 প্লাস 0.5y, আবার আই সমান 100, এটা দেওয়া আছে। এখন 3 নাম্বার কাজ, এখন দেখো আগে তো সঞ্চয়ের সমীকরণ দেওয়া ছিল, আমি সহজে করতে পারতাম। এখন তো সঞ্চয়ের সমীকরণ দেওয়া নেই, এখন তোমাকে সঞ্চয় সমীকরণ নিজেকে করতে হবে। সঞ্চয় সমীকরণ নিজেকে কি করতে হবে, বের করতে হবে। দেখো এখন সঞ্চয় সমীকরণ 3 নাম্বার কাজ হচ্ছে লিখবা আমরা জানি। 3 নাম্বার কাজ কি, আমরা জানি, এটা আগে ছিল না, এখন করতে হচ্ছে কেন, কারণ সঞ্চয় সমীকরণ দেয় নাই, সেই জন্য আমরা জানি আমি যা আয় করব সেটা হয় বুক করব, নাহলে সেটা কী করব, সঞ্চয় করব, নাহলে কী করব, সঞ্চয় করব। এখন আয়কে অর্থনীতিতে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ওয়াই দিয়ে। আবার বুককে সি দিয়ে, আর সঞ্চয়কে কি দিয়ে, এস দিয়ে প্রকাশ করে। তাহলে আয়কে ওয়াই, সি প্লাস এস, মানে হয় বুক করবো নাহলে সঞ্চয় করবো, সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করে। এখন আমার তো দরকার এস এর মান, কেন, ওই সমীকরণে এস এর মান নাহলে আমি প্রমাণ করতে পারবো না। তাহলে বামকে ডানে, ডানকে বামে করে ফেলো। দেখো বামকে ডানে, ডানকে বামে। এখন আমার এস এর মান লাগবে, তাহলে এস এর মানকে এই পাশে লিখে তুমি এটা লিখে যে সমান দিয়ে ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস কি, সি, এটাই হচ্ছে সূত্র, এস সমান ওয়াই মাইনাস সি। এখন সি এর মান এখানে দেওয়া আছে না, তাহলে আমি এই পাশে লিখে ফেলি। দেখো এস সমান ওয়াই মাইনাস সি, মানে ওইটার নিচে, মানে এটার নিচে আমি বসাচ্ছি আর কি, এটা আবার এদিকে উপরে লিখলাম নিচে। এখন এস এর মান কিন্তু দেওয়া আছে ওয়াই টু ওয়াই, সি এর মান দেওয়া আছে। দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবা, যাতে মাইনাস আছে ওই জন্য প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবা, 50 প্লাস 0.5y, মানটা বসালাম। এখন দেখো এস সমান ওয়াই মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাস 0.5y, এই শেষ, মানে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে দিলাম পরের কলামে। আচ্ছা এরপর হচ্ছে এস। এখন দেখো এখানে এই সমীকরণের মধ্যে দেখো ওয়াই এর, এখন ওয়াই হচ্ছে একা, তো ওয়াই একা ভালো লাগে না, তার পাশে আরেকজন ওয়াই আছে না, তাকে নিয়ে আসো। 0.5y আর মাইনাস 50। এখন দেখো এস, এখানে 2টা ওয়াই আছে, 2টা ওয়াই থেকে আমরা ওয়াই চাইলে কমন নিতে পারি। তো দেখো ওয়াই কমন নিলাম, তো ওয়াই থেকে ওয়াই কমন নিলে কি থাকে, কিছুই থাকে না। তাহলে ওয়াই থেকে ওয়াই কমন নিলে কিছুই থাকে না, তো যার কেউ থাকে না তার কে থাকে, আল্লাহ থাকে। তো আল্লাহ কয়জন, একজন, তাহলে এখানে 1 থাকবে, তার মানে কয়জন, এই এখানে 1, তার মানে ওয়াই থেকে ওয়াই চলে আসলে হাতে কত থাকে, 1 থাকে। আচ্ছা এরপরে 0.5 ওয়াই থেকে বাকিটা চলে আসলে 0.5 থাকে, মানে ওয়াই চলে আসলে আর কি। তাহলে মাইনাস 50, মাইনাস কত, 50। এরপর এখন আমরা দিই এস সমান, দেখো ওয়াই, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট বাদ দিব, গুণ 1 থেকে 0.5 বিয়োগ করলে আর বাকি থাকে 0.5, আবার অন্যদিকে এদিকে হচ্ছে মাইনাস 50। এখন এস সমান, তাহলে মাইনাস 50কে আগে নিয়ে আসো, মাইনাস 50 প্লাস 0.5y, 0.5y, এটাই হচ্ছে আমার সঞ্চয়ের কি, সমীকরণ, এটাই হচ্ছে আমার সঞ্চয়ের সমীকরণ। দেখো এই সঞ্চয়ের সমীকরণ তুমি পেয়ে গেছো, এইটা হচ্ছে সঞ্চয়ের সমীকরণ। এখন 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 4 নাম্বার কাজ, এটা তো আমরা পারি। 4 নাম্বার কাজ হচ্ছে কি, দেখো ভারসাম্যের শর্ত অনুসারে, ভারসাম্যের শর্ত অনুসারে এস সমান আই, ভারসাম্যের শর্ত অনুসারে কি, এস সমান আই। এখন এস এর মান কি পেয়েছো, এস এর মান পেয়েছো মাইনাস 50 প্লাস 0.5y, আবার এদিকে হচ্ছে কত, 100, মানে আই এর মান দেওয়া আছে 100 দেওয়া আছে, মানগুলো করছো। এখন তুমি এখান থেকে ওয়াই এর মান বের করতে পারবে না, তুমি ওয়াই এর মান বের করো। দেখো ওয়াই এর মান যদি এভাবে ওয়াই এর মান যদি 300 হয়,
তাহলে আমার সাথে তোমার উত্তর সঠিক, তুমি এটা করবে, এটা আমি করবো না, এটা তোমার কাজ, সব আমি খাওয়াই দিব না, কিছু তোমাকে হোমওয়ার্ক দিই, এটা তুমি করে আমাকে এখানে কমেন্ট করে জানাবা ওয়াই এর মান 300 হচ্ছে কিনা। যদি ওয়াই এর মান 300 হয় তাহলে তোমার উত্তর সঠিক, আর ওয়াই এর মান যদি ভিন্ন হয় তার মানে তোমার উত্তর রং। তাহলে তুমি নিজে করো, নিজে করে আমাকে উত্তর জানাও, কমেন্ট করে জানাও যে তোমার কত বের হয়েছে। তাহলে ওয়াই এর মান কত হয়েছে? 300। তাহলে তোমার উত্তর সঠিক, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ওয়াই এর মান 300 না হয় তোমার জন্য হাহা রিয়াক্ট দিব, আমি একটা কান্নার রিয়াক্ট দিব। তার মানে ওয়াই এর মান কত হবে? 300। মানে এই ক্যালকুলেশন করে যাবো আর কি, এখানে ওয়াই এর মান বের করবা, ওয়াই এর মান কত হবে? 300। তাহলে এই প্রশ্ন তোমরা বলো তো সবাই বুঝছো কিনা? সমীকরণের মাধ্যমে তুমি জাতীয় আয় বের করতে পারবা কিনা? সমীকরণ দেওয়া থাকবে, জাস্ট বামে এবং ডানে বসিয়ে তুমি মানটা বের করবে, এটাই তোমার কাজ। আশা করি জটিলতা থাকবে না, তুমি সহজে পারবা। এখন আমরা 4 নম্বরে উচ্চতর দক্ষতার প্রশ্নে যেই প্রশ্নটা আসে সেটা একটু লিখবো। আচ্ছা, এটা একটু সবাই অ্যাসেস নিয়ে ফেলো, দ্রুত একটু অ্যাসেস নিয়ে ফেলো। 1 2 3 ডান, স্ক্রিনশট শেষ। দেখো আমরা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করছি হচ্ছে আমাদের এই অর্থনীতি প্রথম পত্রের এই বই থেকে। তুমি এই বইটা তোমার হাতে রাখতে পারলে সহযোগী হিসেবে এই পড়াগুলো বোঝা মনে রাখা তোমার জন্য সহজ হবে। আর তুমি দ্বিতীয় পত্র বইটি চাইলে আমার লেখা বইটি সংগ্রহ করতে পারবা, এটা আমার দ্বিতীয় পত্রের বই। এই বইও সব তথ্যগুলো দেওয়া আছে, আর দুটো বই তোমার কাজে আসবে যদি তোমার হাতে থাকে, একদম A to Z সব কিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা শেষ করলাম, তাহলে এই পার্ট, তাহলে এটা আমি মুছে দিলাম। এখন দেখো আমরা সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে জাতীয় আয় বের করছি কত? 300। জাতীয় কত বের করছি? 300। পরীক্ষায় তোমার হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নে দেখো তুমি এটা কিন্তু প্রয়োগমূলক প্রশ্নে জাতীয় আয় বের করে 300। উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাকে বলবে y সমান 400 এবং 500 হলে, এটা কত নাম্বার উচ্চ দক্ষতার প্রশ্নে? y সমান 400 এবং 500 হলে 400 এবং কি হলে 500 হলে জাতীয় আয় চিত্রের মাধ্যমে দেখাও। জাতীয় আয় চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, মানে y সমান 400 এবং 500 হলে জাতীয় আয় কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এখানে উদ্দীপক দেওয়া আছে সঞ্চয় এবং তোমার হচ্ছে বিনিয়োগের সমীকরণ, সঞ্চয়ের সমীকরণ এবং বিনিয়োগ। তার মানে এটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে বের করতে বলছে। যদি সেটা না বলে অন্য কিছু বলে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তার মানে এখানে যেহেতু দেখো এখানে যেহেতু এস এবং আয়ের মান দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের। যদি সি এবং আয়ের মানও দেওয়া থাকে, এটাও হচ্ছে কিসের? এই তোমার হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের। কেন? কারণ সি এর মান থেকে তুমি এস এর মান বের করবা। তো আলটিমেটলি আয় এবং এস না, আয় এবং কি এস, মানে সঞ্চয় এবং বিনিয়োগ। তার মানে সূত্র কি একটাই। তার মানে এস এবং আই বললে এটার মাধ্যমে তুমি বের করবা, অথবা সি এবং আই এর মান দেওয়া থাকলে তখনও তুমি সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে কি করবা? তুমি হচ্ছে ভারসাম্যের জাতীয় আয় নির্ণয় করবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো প্রশ্নও থাকবে না, আমি 100% বলতে পারি। আচ্ছা, এখন ওয়াই এর মান তুমি আগে কত বের করেছো? তোমার হচ্ছে 300। এখন না, আগের মান 300 বের করেছো। এখন 400 এবং 500 হলে ভারসাম্যের জাতীয় আয় চিত্রের মাধ্যমে কি করবো? আমরা উপস্থাপন করব। এখন দেখো উপস্থাপন করবো। এখন প্রথম কাজ দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথম কাজ হচ্ছে ভারসাম্যের জাতীয় আয় কাকে বলে ডেফিনেশন দেওয়া। এটা হচ্ছে কাকে বলে ডেফিনেশন দেওয়া। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে আলোচনা করছি তোমার ওইভাবে বুঝতে হবে, তাহলে মনে রাখাটা সহজ হবে, নাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। দেখো 2 নম্বর কাজ এখানে কিন্তু আমরা যে চিত্র অঙ্কন করবো আমাদের কোনো তালিকা দেওয়া হয়নি, তাহলে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের তালিকা তৈরি করতে হবে। তাহলে আমি এখানে 2 নম্বর কাজ যেটা সেটা লিখে দিলাম, সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সূচি তৈরি করা হলো, সূচি বা তালিকা তৈরি করা হলো, তৈরি করা হলো। দেখো তৈরি করা হলো। এখন আমরা যেটা করব, আমরা এখানে তোমার হচ্ছে কলাম দিবা হচ্ছে 4টা, রো দিবা হচ্ছে 7টা। 4টা কলাম 7টা রো দিবা। দেখো প্রথম কলাম আমরা লিখলাম হচ্ছে আয় মানে অর্থনীতি ওয়াই দিয়ে প্রকাশ করে। ওই যে ওয়াই এর মান দেওয়া আছে না 400 এবং 500, আমি বের করেছি আগে 300।
এরপর এটাতে দিলাম মনে করো সঞ্চয় দিলাম, এটাতে দিলাম হচ্ছে তোমার হচ্ছে বিনিয়োগ দিলাম, আর এখানে দিলাম হচ্ছে চিহ্ন দিলাম, এখানে কি দিলাম চিহ্ন। তার মানে টোটাল হচ্ছে 4টা কলাম আর 7টা রো। এখন গড় করি 1 2 3 4 5 6 এই শেষ, আমার কাজ শেষ, এতটুকু আমার কাজ শেষ। এখন আই, তাহলে আই দেখো আই এর মানে হচ্ছে ওয়াই এর মান কত পেয়েছো সর্বোচ্চ 500, তাহলে 500 400, এর আগে তুমি কত বের করেছো প্রয়োগমূলক প্রশ্নে 300, তার মানে 300 400 500 তুমি পেয়েছো। এখন আই এর মান আমরা কত ধরবো, কত থেকে শুরু করি? আমরা জানি যে আই এর মান 0 থেকে শুরু করতে হয়, কেন? এরপরে 100, এরপরে 200, এরপরে 300, এরপরে 400, এরপরে হচ্ছে 500, ঠিক আছে? 0 100 200 300 400 500, তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটার নিচেরটা আমার লাগতেছে না, তাহলে এটা মুছে দিতে পারবো আমি, এটা মুছে দিলাম। ওকে এতটুকু আমি মুছে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার 0 থেকে কেন ধরবো, এটাই তো প্রশ্ন। মানে 0 100 200 300 ঠিক আছে, কিন্তু 0 থেকে কেন ধরবো? দেখো তুমি যে, আমরা জানি যে হচ্ছে 0 আয়ে যেটা বিনিয়োগের পরিমাণ, তার মানে আয়ের পরিমাণ 0 হলেও সরকারকে যে বিনিয়োগ করতে হয়, যেমন চিকিৎসা দিতে হবে, তারপর হচ্ছে তার শিক্ষা দিতে হবে, প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে দিতে হবে, এগুলো হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। তার মানে এখানে যে বিনিয়োগ দেওয়া আছে 100, এটা হচ্ছে 0 আয়ের পরিমাণ 0 হলেও সরকারকে বিনিয়োগ করতে হয়। যেমন এখানে আয়ের মান দেওয়া ছিল 100, তার মানে এখানে সবগুলোতে 100। কেন 100? কারণ আয়ের পরিমাণ যদি 0 হয় তখনও বিনিয়োগ করতে হবে 100, আয়ের পরিমাণ 100 হলে তখনও 100, আয়ের পরিমাণ 200 হলে তখনও 100, আয়ের পরিমাণ 300 হলে তখনও 100, আয়ের পরিমাণ 400 হলে তখনও 100, আয়ের পরিমাণ 500 হলে তখনও 100। তার মানে আয়ের পরিমাণ বাড়ুক, আয়ের পরিমাণ কমুক, আয়ের পরিমাণ 0 হোক, যে বিনিয়োগ করতে হয় তাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ। কিন্তু পরচিত বিনিয়োগ এখানে বিবেচনা করব না। কেন করব? হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। কারণ সরকার হচ্ছে, দেখো তুমি মনে করো স্বয়ংভূত বিনিয়োগ, সরকার যদি তোমাকে চিকিৎসা না দেয়, শিক্ষা না দেয়, তুমি আন্দোলন করতে পারো, ধর্মঘট করতে পারবা যে আমাকে আমার মৌলিক চাহিদা দিচ্ছে না। তুমি সরকার যদি মনে করো পার্ক না করে, রেস্টুরেন্ট না করে, হোটেল না করে, তখন কি তুমি রাস্তাঘাটে সরকারের জন্য আন্দোলন করতে পারবা? কখনোই পারবা না। এটা কখনোই সম্ভব না, কারণ তুমি সরকারকে বলতেও পারবা না, আবার এটা কিনা সম্ভব না যে তুমি আন্দোলন করবা। কেন? পরচিত বিনিয়োগ, এটা তো বাণিজ্যিক, এটা সরকারের ভালো লাগলে করবে, নাহলে হচ্ছে করবে না। এখন দেখো সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে তাহলে বিনিয়োগ মানে আমরা কোনটাকে বিবেচনা করব? স্বয়ংভূত বিনিয়োগকে, পরচিত বিনিয়োগ না। এখন সঞ্চয় সমান, দেখো সঞ্চয়ের মান বের করতে হবে না। দেখো একটু আগে সঞ্চয়ের একটা সমীকরণ দেওয়া ছিল না? সঞ্চয় সমীকরণ কি ছিল? এস সমান, আমি বোঝার জন্য লিখতেছি আর কি, -50 প্লাস 0.5y। এখান থেকে তুমি দেখো ওয়াই এর মান যদি 0 বসাও, এই দেখো আয়ের মান, ওয়াই এর মান যদি 0 বসাও তাহলে সঞ্চয় পাবা না। দেখো ওয়াই এর মান 0 বসালে এটা 0, এটা -50, তাহলে এটার মান হচ্ছে -50। ওয়াই এর মান যদি 100 বসাও তার মানে এটার মান 0 বের হবে। ওয়াই এর মান তুমি বসাই দেখো না, ওয়াই এর মান 0 বসালে 100 বের হবে। আবার কারণ আমি মুখে মুখে করে ফেলতেছি, কারণ এটা 0 এর সাথে এটা যুগ্ম 50 -50 50। ওয়াই এর মান 200 বসালে তখন হচ্ছে 50, ওয়াই এর মান 200 বসালে তখন কত? 50। ওয়াই এর মান 300 বসালে 300, 150, ওয়াই 100। ওয়াই এর মান 400 বসালে 400 হলে 200, 150। ওয়াই এর মান 500 বসালে তখন হবে কত? 200। এই শেষ। দেখো আমি সঞ্চয়ের মান পেয়ে গেছি, তাহলে আমি আয়ের মানও পেয়ে গেলাম, ধরলাম কাল্পনিকভাবে, সঞ্চয়ের মানও পেয়ে গেছি, বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে, যেটা দেখো তবে সেটা সব জায়গায় বসে দিবে। এখন চিহ্ন বলো, এটা সঞ্চয়, এটা বিনিয়োগ। এখন বলো এটা -50, এটা +50, তার মানে সঞ্চয় তুমি কম বিনিয়োগের তুলনায়। সঞ্চয়, এখানেও সঞ্চয় কম বিনিয়োগের তুলনায়। এরপরটা দেখো এখানেও সঞ্চয় তুমি কম বিনিয়োগের তুলনায়। এরপরটা দেখো সঞ্চয় সমান বিনিয়োগ, এই দুজনেই সমান। এখানে কি এইটাই হচ্ছে ভারসাম্য। দেখো এখানে ভারসাম্যের আয় হচ্ছে এটা, আর সঞ্চয় বিনিয়োগ দুজনেই সমান, এটাই হচ্ছে ভারসাম্য, যেখানে দুজন কি হবে? সমান হবে। দেখছো মিলে গেছে না, দুজনেই সমান। আচ্ছা এরপরে এটাতে হচ্ছে সঞ্চয় বেশি বিনিয়োগ কম। নিচেরটাতে খেয়াল করো, সঞ্চয় বেশি বিনিয়োগ কম, তাহলে সঞ্চয় বেশি বিনিয়োগ কম, সঞ্চয় বেশি বিনিয়োগ কম। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে সূচি তৈরি করলাম। এখন এখান থেকে তোমাকে রেখাচিত্র অঙ্কন করতে হবে। দেখো যেটা আমরা সবসময় বলি, যেটা আঁকতে বলে লম্বকে, যেটা দেওয়া থাকে ভূমিয়কে, তাহলে এখানে আঁকতে বলছে মানে সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে দেখাতে বলছে না, তার মানে সেটা লম্বকে আর আয়ের পরিমাণ হচ্ছে ভূমিয়কে। তাহলে চলো আমি হলটা মুছে দিলাম আর কি। দেখো আমরা একটা লম্বক দিব,
দেখো একটা লম্ব অক্ষ দিলাম, একটা হচ্ছে ভূমি অক্ষ দিব। তো ভূমি অক্ষ হচ্ছে জাতীয় আয়। তো জাতীয় আয়কে অর্থনীতিতে ওয়াই দিয়ে প্রকাশ করে। দেখো তুমি এভাবে লিখবা জাতীয় আয়। জাতীয় আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করে। আবার এটা হচ্ছে শূন্য। দেখো জাতীয় আয় কত আছে শূন্য থেকে, শূন্য থেকে এটা হচ্ছে মনে করো 100, এটা মনে করো 200, এটা মনে করো 300, এটা মনে করো 400, এটা হচ্ছে 500। আমি মান করা ধরলাম আর কি, এটা হচ্ছে 500। এখন নিচে নামো তো, একদম বরাবর নিচে নামো। তাহলে এইটা মান ধরবো যে এখন সঞ্চয় বিনিয়োগ লম্বককে। তাহলে লম্বক হচ্ছে সঞ্চয় মানে এস কমা আই, সঞ্চয় বিনিয়োগ। আমার জায়গার সংকলন হচ্ছে সেজন্য বাংলা ইংরেজি লিখতে পারি নাই, তুমি বাংলা ইংরেজি দুইটা লিখবা। এখন সঞ্চয় দেখো, সঞ্চয় -50 থেকে 200, তাহলে এটা হচ্ছে -50। এরপর এটা হচ্ছে 0, এরপর হচ্ছে এটা হচ্ছে 50, এটা 50, আর এটা হচ্ছে 100। এটা কত 100, এটা মনে করো তোমার হচ্ছে 150, এটা হচ্ছে 200। এখানে না বোঝার কোনো উপায় নাই, আমরা আলোচনা ওভাবে করবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে সঞ্চয়ের কাজ শেষ। এখন বিনিয়োগ, বিনিয়োগ দেওয়া হচ্ছে সব 100। তো আমি তো 100 পেয়ে গেছি, তার আর কোনো কাজ আছে? কাজ নাই। এখন হচ্ছে রেখাচিত্র অঙ্কন করা। চলো একসাথে রেখাচিত্র অঙ্কন করি। তুমি এখানে একদম পরীক্ষা যেটা ভুল করে স্টুডেন্টরা, দুইটা রেখা যদি একসাথে অঙ্কন করতে যাও দেখবে ভুল হয়ে যাচ্ছে। তুমি একটা একটা রেখা অঙ্কন করবা। আগে বিনিয়োগের পরিমাণ, যেহেতু সব 100, আগে বিনিয়োগটা অঙ্কন করো। আয়ের পরিমাণ যখন 0 তখন বিনিয়োগের পরিমাণ কত 100। আয়ের পরিমাণ 0 হলে তখন বিনিয়োগের পরিমাণ কত হবে 100। তাহলে এখানে একটা বিন্দু। আয়ের পরিমাণ 100 হলে তখন বিনিয়োগের পরিমাণও 100, তার মানে এখানে আরেকটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু। আয়ের পরিমাণ 200 হলে তখন বিনিয়োগের পরিমাণ কত 100, এখানে আরেকটা বিন্দু। আয়ের পরিমাণ 300 হলে বিনিয়োগের পরিমাণও কত 100, এখানে আরেকটা বিন্দু। আয়ের পরিমাণ 100 হলে বিনিয়োগের পরিমাণও হচ্ছে কত, বিনিয়োগের আয়ের পরিমাণ 400 হলে বিনিয়োগের পরিমাণ 100, এটাও একটা বিন্দু। আয়ের পরিমাণ 500 হলে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 100, এটাও একটা বিন্দু। তাহলে এটা হচ্ছে বিনিয়োগ রেখা। এটা কি রেখা? বিনিয়োগ রেখা। তাহলে এটা আমরা বিনিয়োগ রেখা দিলাম, বিনিয়োগ রেখা দিলাম এটা আমরা। এরপরে এখন দেখো এটা বিনিয়োগ রেখার কাজ। এখন হচ্ছে সঞ্চয়। দেখো আয়ের পরিমাণ 0 হলে, আয়ের পরিমাণ কি হলে 0 হলে, আয়ের পরিমাণ 0 হলে সঞ্চয় হচ্ছে কত -50। আয়ের পরিমাণ 0 হলে সঞ্চয়ের পরিমাণ কত হবে -50। এটা হচ্ছে আয়ের পরিমাণ 0 হলে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে কি -50। এখন দেখো তাহলে আয়ের পরিমাণ 0 হলে সঞ্চয়ের পরিমাণ কত -50, হয় না? রেখা একটা শেষ। এখন সঞ্চয়, তাহলে সঞ্চয় আমি অন্য খারাপ দিই। দেখো এখানে একটা বিন্দু, এই সঞ্চয়। আয়ের পরিমাণ 100 হলে এরপর হচ্ছে 0, তার মানে এখানে একটা বিন্দু, এই 100 এখানে একটা বিন্দু আর কি। আচ্ছা আয়ের পরিমাণ 200 হলে তখন হচ্ছে 50, তাহলে আয়ের পরিমাণ 200 হলে 50-এর সাথে সম্পর্ক, তাহলে এখানে একটা বিন্দু। আয়ের পরিমাণ 300 হলে তখন হচ্ছে কত, 300 হলে তখন হচ্ছে 100, তাহলে এখানে আরেকটা বিন্দু। এই দেখুন এখান থেকে এসে এখানে একটা নিচে নামবে না, এখানে একটা বিন্দু। আয়ের পরিমাণ 400 হলে তখন হচ্ছে 150, এখানে আরেকটা বিন্দু। আয়ের পরিমাণ 500 হলে তখন হচ্ছে এখানে একটা বিন্দু। এই দেখো এখানে একটা বিন্দু। দেখো এখন নিচ থেকে সবগুলো বিন্দু যোগ করে দাও। দেখো নিচ থেকে সব এই আচ্ছা সবগুলো, এইটা একটু বাঁকা হয়ে গেছে, এইভাবে করে সবগুলো বিন্দু যোগ করে দাও ফ্রি হ্যান্ডে। বাঁকা গেলে মানে যখন একদম বরাবর সমান হবে না তখন তুমি তোমার মতো হাত দিয়ে এঁকে দিবা। এটা হচ্ছে আই, এটা কি আই। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এটা হচ্ছে সঞ্চয় রেখা, মানে মূল বিন্দুর নিচ থেকে ঊর্ধ্বগামী, আর এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এখন এই যে বিন্দুতে দুজনই সমান হয়েছে এটাই হচ্ছে ভারসাম্য। আর এখানে জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 300, এই যে জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে কত 300, এটা হচ্ছে ওয়াই এর মান। আবার এদিকে দুজনই সমান হয়েছে সঞ্চয় বিনিয়োগ কততে 100-তে। এই যে তালিকা যেটা দেখা যাচ্ছে সেটা আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখালাম। এখন এই রেখাচিত্রের ব্যাখ্যা দিতে পারলে তোমাকে 4/4। উপরের চিত্রে ভূমিয়কে জাতীয় আয়, আর লম্বকে সঞ্চয় বিনিয়োগের পরিমাণ। জাতীয় আয় এত হলে এত হলে এত হলে এত হলে এত হবে, সঞ্চয়ের পরিমাণ এত 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 এত, এই রেখাটা এরকম আর এটা এরকম। এগুলো দিতে দিতে অনেকবার দিছি, ব্যাখ্যা আর ওইদিকে আমি যাচ্ছি না। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝছো এবং এই রেখাচিত্র দিয়ে আনসার করতে পারবা। তবে এখান থেকে একটা এমসিকিউ আছে, এমসিকিউ আমি একটু আলোচনা করি। দেখো জাতীয়, এখানে জাতীয় হচ্ছে এই ভারসাম্য হচ্ছে ই বিন্দু, ই বিন্দুর নিচে ই বিন্দুর উপরে দুইটা সেক্টর আছে না, একটা হচ্ছে ই বিন্দুর নিচে, একটা হচ্ছে ই বিন্দুর উপরে। তোমাকে যদি এখন বলে যে ই বিন্দুর নিচে সঞ্চয় বেশি, মানে রেখাচিত্র দেখে এখান থেকে এমসিকিউ আসে, এই রেখাচিত্র থেকে তোমার হচ্ছে এমসিকিউ থাকবে ই বিন্দুর নিচে সঞ্চয় বেশি নাকি বিনিয়োগ বেশি। দেখো একটু মনোযোগ দিই,
ই বিন্দুর নিচে সঞ্চয় বেশি না বিনিয়োগ বেশি? তুমি কমেন্ট আমাকে জানাও তো, ই বিন্দুর নিচে সঞ্চয় বেশি না বিনিয়োগ বেশি? একটু আমাকে জানাতে পারবা কিনা, একটু আমাকে জানাও তো। এই বিন্দুর নিচে সঞ্চয় বেশি নাকি হচ্ছে তোমার বিনিয়োগের পরিমাণটা বেশি? এটা তুমি সঠিক অ্যান্সার করতে পারো কিনা এটা একটু আমাকে জানাও। দেখো ই বিন্দুর নিচে আমরা এখানে যেটা দেখতে পাবো একদম সহজ, আমি সিম্পলি দেখাই। ই বিন্দুর নিচে তোমার হচ্ছে দেখো এই যেটা ভূমিয়কের সমান্তরাল সেটা ডাল হয় 0, আমরা জানি এটা ডাল 0। আর যেটা যেটা নিম্নগামী না এই রেখার, এটা নিম্নগামী, তার মানে এটার ডাল হচ্ছে ঋণাত্মক। এটার ডাল কি? ঋণাত্মক। ঋণাত্মক মানে মাইনাস। এখন তুমি বলো 0 বড় না মাইনাস বড়? 0 বড়। তার মানে আয় এখানে বেশি, সঞ্চয় এখানে কম, অন্যদিকে আয়ের পরিমাণ এখানে কি? বেশি। তার মানে ই বিন্দুর নিচে সঞ্চয়ের পরিমাণ কম, আয়ের পরিমাণ কি? বেশি। মানে বিনিয়োগের পরিমাণ বেশি, অন্যদিকে সঞ্চয়ের পরিমাণটা কি? কম। এখন ই বিন্দুর উপরে দেখো, ই বিন্দুর উপরে এটা হচ্ছে, এটা তো সঞ্চয় রেখা, আমি এখানে আয় দেন, এটা সঞ্চয় এস। দেখো ই বিন্দুর উপরে এই রেখাটা ঊর্ধ্বগামী উঠতেছে, সেজন্য এটা প্লাস, ধনাত্মক, মানে ঢাল ধনাত্মক। এগুলো কিন্তু আমরা ডাল অধ্যায়ে আলোচনা করছি। এটার ডাল কি হবে? মানে যখন ভূমিয়কের সমান্তরাল হবে তখন ডাল হচ্ছে 0, যখন নিম্নগামী এটার ডাল হচ্ছে ঋণাত্মক মাইনাস। আর এটা তো ভূমিয়কের সমান্তরাল, তাহলে এটার ডাল হচ্ছে 0, আর এটার ডাল যেটা এটা ঊর্ধ্বগামী এটার ডাল প্লাস। এখন তুমি বলো, তার মানে এখানে সঞ্চয় বড় বিনিয়োগের তুলনায়, তার মানে ই বিন্দুর নিচে সঞ্চয় কম বিনিয়োগের তুলনায়, বিনিয়োগ বড় সঞ্চয় কম। আবার ই বিন্দুর উপরে সঞ্চয় বেশি বিনিয়োগ কম। এগুলো এমসিকিউতে আসে। আশা করি আমি পুরো ক্লাস জুড়ে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি তুমি এসএস নিয়ে ফেলো। এই বিষয়গুলো তুমি যদি প্রতিটা বিষয় ধরে ধরে বাসায় প্র্যাকটিস করো, এবং আমি আমার বইয়ে তোমার 267 নাম্বার পেজে এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে কিছু প্র্যাকটিস দিয়েছি, মানে বাসায় নিজেরা যাতে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো। দেখো এখানে একদম দৌড়ে দৌড়ে প্র্যাকটিস, বিগত সালের প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো যদি বাসায় পড়ে এই এক্সামগুলো যদি তুমি দিতে পারো, এখানে কিন্তু আমার এক্সাম দেওয়া আছে, প্রতিটা অধ্যায়ে 2 সেট করে এক্সাম, প্রতিটা অধ্যায়ের জন্য 2 সেট করে আমি এক্সাম একদম এই মডেল টেস্ট দিলাম। দেখো এই মডেল টেস্ট, এইগুলো যদি তুমি বাসায় পড়ে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ এই বিষয়ে তোমার মধ্যে কোনো জটিলতা থাকবে না। সো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। পরের লেসন যেটা থাকবে সেটা হচ্ছে আমরা সাথে বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকে সুস্থ থেকেও, আশা করি ওই ক্লাসটা মিস দিও না, পরিপূর্ণ বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।